ওয়ার্ড বাড়িয়ে কি হবে? কাজ কি ভালো হবে? কলকাতা শহরে ডেভেলপমেন্ট হবে। কোনো ডিপার্টমেন্টে সেইভাবে লোক নিয়োগ নেই। তা আপনি তো ওয়ার্ডটা বাড়ালেন, কিন্তু করে কাজ করবে কে? সরকারের সাহায্য ছাড়া কিন্তু কলকাতা পুরসভার চলা অসুবিধে। আমি যদি আলাদা আলাদা ওয়ার্ড তৈরি করি, আলাদা আলাদা কাউন্সিলর তৈরি করি, সেখানে খরচাটা বেড়ে যাচ্ছে কর্পোরেশনে। 50,000 ভোটার ওটাই ফান্ড পায়, 7,000 ভোটার ওই ফান্ড পায়। কাজ করতে খুব অসুবিধা হয়েছে। ডেফিনেটলি চিন্তা ভাবনা এটাই যে যাতে মানুষের কাছে বেশি করে রিচ করতে পারে, সে যে দলেরই হোক। তারা তো সেই 202 টাকার 4 টাকার বিনিময়ে কাজ করছে পার ডে, নো ওয়ার্ক নো পে। তাদের ভবিষ্যতে একটুকু ভেবেছে? বিগত 18 জুনের পর থেকে কোনো এলাকায় কোনো কাজ হচ্ছে না। ওয়ার্ড ভাগ করলে ভালো কাজ হবে। 80,000 মানুষকে রিচ করা, ডেফিনেটলি 16,000 এর কাছে রিচ করা অনেক তাড়াতাড়ি সুবিধা। ক্ষতি হবে না, পরিষেবা এরকমই পাবে। আগামী সপ্তাহে বিধানসভার একটি স্পেশাল সেশনে পাশ করানো হচ্ছে ওয়ার্ড ডিলিমিটেশন বিল। প্রধানত কলকাতার হাওড়ায় করানো হচ্ছে এই ডিলিমিটেশন। কলকাতার ক্ষেত্রে 144টা ওয়ার্ড বেড়ে হতে চলেছে 209খানা ওয়ার্ড, অর্থাৎ 65টা ওয়ার্ড বেশি। সরকার বলছে যে যাতে সাধারণ মানুষের কাছে আরো পরিষেবা পৌঁছয়, সেই কারণেই নেওয়া হচ্ছে এই পদক্ষেপ। কিন্তু এখন দেখবার বিষয় হচ্ছে কোনো ওয়ার্ডের কাউন্সিলর অ্যাক্টিভ নেই। কলকাতা পৌরসভা থেকে এই কাউন্সিলরদের যে বোর্ড, সেটাকে ডিসলভ করে দেওয়া হয়েছে। কোনো কাউন্সিলর এখন অ্যাক্টিভ নেই। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা এতদিন কাউন্সিলরের পদ সামলেছেন, তাদের এই বিষয়টা নিয়ে কি বক্তব্য তুলে ধরবো। ওয়ার্ড বাড়িয়ে কি হবে? কাজ কি ভালো হবে? কাজ ভালো করবার জন্য যেভাবে চলছিল, একটা ওয়ার্ডকে আমরা 2-3টে করে ভাগ করে দিচ্ছি, সেখানে 2-3টে করে কাউন্সিলর থাকবেন। এতদিন যেভাবে যে কাজটা হচ্ছিল সেটা তো তখন বাধা পাবে, যেটা অগ্রগতি মানে তোমার ওয়ার্ডকে যেটা তৈরি করার জন্য করা হচ্ছিল সেখানে বাধাপ্রাপ্ত হয়ে যাবে। কারণ একজন সেই মতটা নিয়ে কাজ করা আরম্ভ করেছিল, সেখানে আরেকজন এসে গেলে দেখা যাবে তার মত আর এর মতে ডিফার করছে। ডিফার করার পরে দেখা যাবে সেখানে একটা মতবিরোধ তৈরি হচ্ছে, নাগরিকের সাথেই মতবিরোধতা তৈরি হয়ে উঠবে। সেখানে একটা একটা কোথাও একটা মানে অমতের জায়গা থেকে যাবে। নাগরিকরা এবার যেভাবে এতদিন তারা যেটাকে করে এসেছেন, হঠাৎ করে এই ধরনের ভাগটাকে তারা মেনে নিতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। যেসব আমি যেসব মানে নাগরিকরা যারা এসে কথাবার্তা বলছেন, তাদের থেকে এটাই আমরা জানতে পারছি। এই বিষয়ে একটা জিনিস বলা ভালো, যেটা হচ্ছে আগস্টের 13 তারিখ তো এটা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এটার বিলটা পাস করা হবে। কিন্তু তার আগে কিন্তু সাধারণ নাগরিকদের একটা 1 সপ্তাহের সুযোগ দেওয়া হয়েছে যে তারা যদি এটার অবজেকশন করতে চায় করতে পারে। আপনি যেটা বললেন যে সাধারণ নাগরিকদের এখানে কতটা অ্যাভেলেবল আপনার? আমরা তাদেরকে জানিয়েছি যারা আমাদের কাছে মুখে আসে। আপনাদের যা বক্তব্য আপনারা লিখিত যেখানে জমা দেবার কথা চিফ মিনিস্টার বলেছেন, আপনাদের সেখানে আপনাদের আবেদন, আপনাদের মতামতটা সেখানে জানাতে পারেন। নতুন ওয়ার্ড তৈরি করা মানে 65টা নতুন ওয়ার্ড তৈরি করা মানে হচ্ছে নতুন ওয়ার্ড অফিসও তৈরি করা। কলকাতা পৌরসভার কোষাগারে সেই টাকা আছে? সেই প্রশ্নই তো, কলকাতার কোষাগারটা তো এইটুকু, সেখানে আমি ওয়ার্ড বাড়িয়েবো 144টার থেকে 109টা না 19টা। কলকাতা কর্পোরেশনের 209টা হচ্ছে 144টার থেকে, সেই 144টা ওয়ার্ডই এক এক জায়গায় নেই, দিতে পারছে না কাউন্সিলর প্রপারলি, বুঝতে পারছে না। কারণ একই বাড়িতে সেটা ওয়ার্ড অফিসের অভাবে অনেক সময় গন্ডগোলও হচ্ছে। সেরকমভাবে এই যে এই এতগুলো ওয়ার্ড বাড়লে সেখানে একটা ওয়ার্ড অফিসের দরকার আছে, আর একটা অফিস তৈরি করলে তার একটা মেনটেন্যান্সের দরকার আছে, একটা অফিস তৈরি করলে তার চালনার জন্য একটা দরকার আছে, স্টাফের দরকার আছে। তাই সেগুলো সবাই আসবে তো না? একটা ওয়ার্ডের থেকে 3টে মানে অফিস করতে চাইছে, সেই 3টে অফিসের স্টাফ তারা সময় মতো দিতে পারত তো? এমনি যা মানে স্যালারি পাচ্ছে তাই নিয়ে হামেশা যেটা আন্দোলন হচ্ছে সেটাই দিয়ে উঠতে পারছেন না, কোষাগারি টাকা নেই বলে। তারপরে এতগুলো ভাগ হলে অতগুলো স্টাফকে কি করে টাকা দিতে পারবে, সেটাও ভাববার কথা আছে। এই বছর 26শে ডিসেম্বরে পৌরসভার ইলেকশনটা আছে, তার আগেই এত বড় একটা পদক্ষেপ কি? এটা কি শুধুই কি মানে নাগরিকদের ভালোর জন্য, নাকি এটা একটা রাজনৈতিক এটার কোনো অ্যাঙ্গেল আছে বলে মনে হচ্ছে? নাগরিকদের ভালো এতে কি হবে জানি না, কোনো ভালো হতে পারে কিনা জানি না। নাগরিকরা ভাগাভাগিতে একদমই পছন্দ নয়। কারণ হচ্ছে তারা যাদের সাথে চলে
সে যে যে দলীয় কাউন্সিলর ওয়ার্ডটাকে চালনা করেন না কেন, তারা তাদের সাথে হ্যাবিচুয়েটেড হয়েছে, তাদের সাথে চলার পথটা তারা ঠিক করে নিয়েছে যে কিভাবে তাদেরকে চালনা করা যাবে বা আমাদের মতামতটা সেখানে পৌঁছতে পারবো, সেটা কিভাবে সেটা পৌঁছতে পারবো, সেটার জন্য তারা হ্যাবিচুয়েটেড। এখন টুকরো টুকরো করলে সে কোথায় যাবে? কিন্তু এটাও সত্য নয় যে like এক একটা ওয়ার্ডে যেখানে 40,000 লোক আছে, আবার কিছু ওয়ার্ডে আছে 10,000, সেটাকে ভেঙে সব জায়গাতে 15,000 16,000 ব্যবধানে জায়গাটা আনার চেষ্টা করা হচ্ছে। এক একটা কাউন্সিলরের কাছে কম লোক থাকলে বা একটা মার্জিনের লোক থাকলে সেটা তো সুবিধাটাও সবার কাছে পৌঁছাবে বলে মনে হয়। সেটা যেমন আছে, এতদিন তো সুবিধাটা পৌঁছেছে। আমাদের ফাইন্যান্সিয়াল দিকটা তো একই থেকে যাচ্ছে, ভাঙলেও থাকছে, কিন্তু ভাঙার পরে যেটা বাড়ন্ত হচ্ছে, আমি যদি আলাদা আলাদা ওয়ার্ড তৈরি করি, আলাদা আলাদা কাউন্সিলর তৈরি করি, সেখানে খরচাটা বেড়ে যাচ্ছে কর্পোরেশনে। সেটা বেয়ার করতে পারবে কর্পোরেশন? এমনিতে মানে ভান্ডার শূন্য, যথার্থ সময় যথার্থ জায়গায় সমস্ত কিছুকে পৌঁছচ্ছে না, চাইবার পরেও পৌঁছচ্ছে না। যারা স্টাফ, তারা স্টাফেরা যখন তাদের স্টাফেদের সমস্ত দাবি দাবা নিয়ে চাইছেন, তারা তো সে মতো পাচ্ছেন না। আজকে তাদের চোখের সামনে কর্পোরেশন, কলকাতা কর্পোরেশনের আন্ডারে যে 100 দিনের ছেলেমেয়েরা কাজ করছে, তারা তো সেই 202 টাকার 4 টাকার বিনিময়ে কাজ করছে পার ডে, নো ওয়ার্ক নো পে। তাদের ভবিষ্যতে একটুকু ভেবেছে? তাদের ভবিষ্যৎ, তাদের যে এই যে যখন তাদের এদিকে আবার ধরে নিয়েছে 40 বছর হলে তুমি কাজে আসতে মানে তুমি নাম এন্ট্রি করতে পারবে না, আবার 60 বছর হলে তুমি বসে যাবে। এটা যে যখন সরকারি নিয়ম তুমি মানছো, তখন তো সেই সরকারি নিয়ম মানা অনুযায়ী তাহলে সরকারি সমস্ত সিস্টেমটাও ওদের জন্য করা উচিত। সে চাকরির ছেড়ে দেওয়ার পর তাদের একটা গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, পেনশন ইত্যাদির ব্যবস্থা করা উচিত। সেটা তো তারা ভাবছেন না। এই লোকগুলোকে দিয়ে যে কাজ করিয়ে নিচ্ছে, মানে কাজ করিয়ে না, নিংড়ে নিচ্ছে। কারণ পার্মানেন্ট স্টাফরা হাত তুলে রয়েছে এদের উপর সমস্ত ভরসা করে। আমি জানি না আপনি আসার পরে এই রাস্তাঘাটের হাল কত করে দিলেন। এ তো আমার ছেলেমেয়েরা সকাল সন্ধেবেলা আমার টিম রাস্তায় বেরোয় কাজ করতে, এভাবে কাজ করে চলেছে। তাদের দিকে কে চাকরিচ্ছে? নো ওয়ার্ক নো পে। এলো না তার কাজে, আজকে কোনো কারণে সে এলো না, তার মাইনাটা হবে না। তাদের কথা কি ভাবুক, তাদের চিন্তা ভাবনা করুক, না করে সমস্ত টুকরো টুকরো করে এককারি ওয়ার্ড অফিস তৈরি করবে, এককারি স্টাফ থাকবে, তার জন্য একটা ওয়ার্ড অফিস মেনটেনেন্স করার জন্য যার যে অর্থের দরকার সেটা কর্পোরেশন দিতে পারবে? 109টা 144টা থেকে 209টা আসবে, এতগুলো বেড়ে যাচ্ছে। আর যে কাউন্সিলররা যখন 100 ডেজের ছেলে মেয়েদের নিয়ে যখন হাউসে বক্তব্য রেখেছে, তার কোনো যথার্থ উত্তর আমরা পাইনি যে তাদের জন্য বাড়ানো হচ্ছে বা তাদের কথাগুলো ভাবা হচ্ছে, তাও আমরা পাইনি। গতকাল নবান্ন থেকে একটি বার্তা যেখানে বলা হচ্ছে যে রাজ্যে কলকাতার অ্যাটলিস্ট 144টি ওয়ার্ড, সেখানে ওয়ার্ডের সংখ্যা বাড়ানো হবে, 209খানা ওয়ার্ড করা হবে, 65খানা নতুন ওয়ার্ড ইন্ট্রোডিউস করা হবে। এটা নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া? দেখুন, আমরা এক একটা ওয়ার্ড অতিরিক্ত বড়, এটা যেমন ঠিক, আমি এটাও তার সাথে দেখি আমাদের সরকারি পরিষেবা দিতে গেলে যেটা স্টাফের দরকার, পৌরসভার স্টাফ একেবারে কম। কারণ আমরা কাজ করতে গিয়ে হয়েছে কোনো ডিপার্টমেন্টে সেইভাবে লোক নিয়োগ নেই। আমি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হোক, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হোক, বা লোয়ার লেভেল যারা ফিল্ড ওয়ার্কার, তাদেরও খুব কম হয়ে গেছে। তা আপনি তো ওয়ার্ডটা বাড়ালেন, কিন্তু করে কাজ করবে কে? লক্ষ্যটা, মোটিভটা ধরুন আপনি বাড়ান যে খুব তাড়াতাড়ি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেয়, কিন্তু কাজটা করবে কে? কাদের দিয়ে? আগে লোক নিয়োগ করে তবে মানে ওয়ার্ড বিভাজনটা করা উচিত ছিল। আমি আপনার এই কথাতেই আমি আর একটা প্রশ্ন এখানে অ্যাড করব। কলকাতা পৌরসভার কোষাগারে কি সেই অর্থ আছে? কারণ নতুন ওয়ার্ড করা মানে হচ্ছে নতুন ওয়ার্ড অফিস করা, আরো খরচা বাড়বে। কোষাগারে সেটা অর্থ আছে? দেখুন, আমি একটা পরিষ্কারভাবে বলছি, তাই জন্য আমার পর আমার সমাধান করেছিলেন মমতা ব্যানার্জি। দুর্ভাগ্য যে কোনো কারণেই হোক, এসআইআর এর পরে তারপরে কোনো জায়গায় কোনো কন্ট্রাক্টর কাজ করছে না। অনেক কাজ কিছু কিছু জায়গায় ধরুন ব্যাঘাত ঘটিয়ে আছে। আমি বহুবার চেষ্টা করেছি, তাতে কোনো সেই নেই। প্রথমত তারা পেমেন্টই পায়নি, এবং তাই জন্য এখন সবাই হাত তুলে দিচ্ছে। কর্পোরেশনকে বলেও আমরা, যেহেতু আমি 8ই জুনের পর থেকে আমি এক্স কাউন্সিলর হয়ে গেছি, তো মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে। তার মধ্যে থেকে সকলকে অনুরোধ করছি, তারা শুনছেন, কিন্তু তাদের আমার মনে হচ্ছে তাদেরকে কাজ করার যে ক্ষমতা, যে যাকে দিয়ে করাবে তার অর্থ নেই, তারা কাজ করতে পারবে না, এটা তাদের অনুরোধ।
এবং সর্বোপরি যেটা আমাদের এখানে ভয়ঙ্কর গতি হয়ে গেল, সেটা হচ্ছে সরকার যাবে আসবে, সরকারের সকলের উদ্দেশ্য নতুন উন্নয়ন ভাবে মানুষকে মন জয় করা। কিন্তু এই ক্ষেত্রে কি হলো, আমার এখানে ছটা বিগ প্রজেক্ট পুরোটাই আটকে গেল। মানে সেইটা আমি সবাই মানে আপনাদের মাধ্যম দিয়ে কলকাতা পৌরসভা বা আমাদের যে পৌরমন্ত্রী আছে তাকে অনুরোধ করছি, আপনি মানুষের কাজ করে উন্নয়নের কাজ করতে হবে, কারণ উন্নয়নের জন্যই মানুষ ভোট দেয়। সেই কারণে যে একটা পরিষ্কার বলছি, বিগত 18 জুনের পর থেকে কোনো এলাকায় কোনো কাজ হচ্ছে না। 13ই আগস্ট অব্দি লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে 13ই আগস্ট অব্দি এই বিলটা পাস করা হবে। হুম। তার আগে সাধারণ মানুষের কাছে একটা সুযোগ আছে যে তারা এটাকে অপোজ করতে পারবে। আপনাদের কাছে কেউ আসছে এই বিষয়টা নিয়ে? দেখুন, অনেকই তো ব্যাপারটা হচ্ছে কেমন হচ্ছে নোটিফিকেশন, কালকে আমি দেখলাম একটা হয়েছে, মানুষ তো বুঝতে পারছে না। আমি যা শুনতে পাচ্ছি যে ওরা একটা 16,000-এর ভেতরে বেঁধে রেখেছে ভোটটা, 15 থেকে 16 15 থেকে 16,000। খুব স্বাভাবিক নিয়মে যদি রুট অ্যাডিশন বা ঢোকে বা বেরোয়, তাহলে অনেকের ক্ষেত্রে অনেকের প্রবলেম, ভোট দিতে গেলে তারা জানবে কোথায় তারা ভোট দিতে হয়। সেক্ষেত্রে অনেকের সাময়িকভাবে সুবিধা হলেও, কিন্তু যেটা অতিরিক্ত জরুরি, যে উদ্দেশ্য নিয়ে করা, মানুষদের ঘরে ঘরে পৌর পরিষেবা পৌঁছে দেয়, তার জন্য যেগুলো স্টাফের দরকার সেটা ওইটা আগে করা উচিত, তারপরে ওয়ার্ডটাকে এই নিয়ে বাড়ানো, ছোট করা উচিত। এটা আমার ব্যক্তিগত মত। আপনার কাছে শেষ দুটো প্রশ্ন। ডিসেম্বরে পৌরসভা ইলেকশন, তার আগে কেন এই পদক্ষেপ নেওয়া হলো? আর দুই, যারা যদি কারণ এই যে ওয়ার্ড ভাগটা হবে সেটা পৌরসভা ইলেকশনের আগেই হবে, তো যারা নতুন কাউন্সিলর হবেন তাদের সাথে কিরকম কোঅপারেশন পাবেন বলে এক্সপেক্ট করছেন? দেখুন, সমস্যাটা হয়ে গেছে কোথায়, যে কোনটা অ্যাড হচ্ছে কোনটা বেরিয়ে যাচ্ছে, সে থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমার মনে হয় যে এইটা সরকার যখন নতুন এলো, আগে এই 144টাকে কেন্দ্র করেই নির্বাচনটা করতে পারতো। প্রচুর টাইম ছিল সরকারের, তখন সেটা করে রাখতে পারতো। কিন্তু এখন দাম করে করে দেওয়া কি, একে অপরে কোনটা কি হচ্ছে তার জায়গা বুঝতে তো তার টাইম নেবে। কবে নোটিফিকেশন হবে, কার কি দায়িত্ব, কোন বড় কে করবে, সেই বড় স্টাফ কোথায়, ফান্ড পেমেন্ট করবে কে, কাজ কোথায় কিভাবে হবে, এই আগে হচ্ছে স্টাফ এবং আপনার টাকা, এটা সুরক্ষিত রেখে তারপর ডেভেলপ, এইগুলো যাওয়া উচিত ছিল আমার বিশ্বাস। 30-32 বছর হয়ে গেছে আমাকে ইলেকশন লড়ে। আমি তো এত বছর ধরে দেখছি যে একটা ওয়ার্ড আছে 58,000 ভোট, একটা ওয়ার্ড আছে 20,000 ভোট, একটা ওয়ার্ড আছে আমাদের 7,000 ভোট। এই তফাৎ যে আছে, যে বড় ফান্ড, ইন্টিগ্রেট ফান্ড, যা ফান্ড আছে 50,000 ভোটার ওটাই ফান্ড পায়, 7,000 ভোটার ওই ফান্ড পায়। তো এটাতে কাজ করতে খুব অসুবিধা হয়েছে। আর ইলেকশনের সময় বুথে একটা ওয়ার্ডে 15খানা বুথ, একটা ওয়ার্ডে আপনার 70 বুথ। এটা নিয়ে একটু ভাবনা চিন্তা হচ্ছে যে একটা বুথ এত বড়, একটা বুথ এত ছোট, একটা বিধানসভাতে সিমিলার করলে খুব ভালো হবে। কেন আপনার সিমিলার ভোট যে 16,000 18,000 রাখবেন, যত গভর্নমেন্ট রাখবেন, ওটাতে কলকাতা শহরে ডেভেলপমেন্ট হবে, না হলে তো এক একটা ওয়ার্ডে 15,000 16,000 করে মানুষ থাকবে, এটা ঠিক। কিন্তু যদি নতুন ওয়ার্ড বানানো হয়, শুধু তো ওয়ার্ড বানালে না, ওয়ার্ড অফিসও বানাতে হবে। কলকাতা পৌরসভার কোষাগারে সেই টাকা আছে? কর্পোরেশনে মোটামুটি ওয়ার্ড অফিস আছে, মোটামুটি ওয়ার্ড অফিস আছে। নতুন করতে হবে তখন সরকারকে চিন্তা ভাবনা করতে হবে। সরকার চিন্তা ভাবনা করবে, সরকার ডিলিমিটেশন করছেন, সরকার দেখবেন যে কি করতে হবে, যা সুবিধা দেওয়ার আছে সরকার দেবে। কেন সরকারের মাথাতে এসেছে, সিএম এর মাথাতে এসেছেন, ডিলিমিটেশন হলেই, ওয়ার্ড ভাগ করলেই ভালো কাজ হবে, নাহলে কাজ সম্পূর্ণ হতে পারে না। ওই জন্যে ডিলিমিটেশন করছে। এক একজন কাউন্সিলরের হাতে 15,000 16,000 মানুষ থাকলে স্বাভাবিকভাবে কাজটা সবাইকে রিচ আউট করাটা খুব সুবিধে হবে। তাই আপনার ক্ষেত্রফল খুব বড় আছে,
ভোটার আছে 7,000, তো 7,000 ভোটারে তো কাজ খুবই কম করতে পারি আমরা। বেশি ভোট হলে আমরা কাজ করতে পারবো, সেম ভোট হলে কাজ করতে পারবো। আর সেম ভোট হলে আমরা যে ইন্ডিকেট ফান্ড, বোরো ফান্ড, যা ফান্ড আছে সেম পাবো। নাহলে তো 50,000 ভোটাররা এই ফান্ড পায় আর 16,000 এই ফান্ড পায়, তো ফান্ডের তো কথা আছে। কিন্তু ম্যাডাম, সাধারণ মানুষের জন্য তো জিনিসটা একটু কনফিউজিং হয়ে যাবে। সে এতদিন একটা ওয়ার্ডে ছিল, সে একটা হঠাৎ করে একটা নতুন ওয়ার্ডে সে পার্ট হয়ে যাচ্ছে। তো 13ই আগস্ট আপনারা এই জিনিসটা, এটাকে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বিল পাস করানো হবে। তার আগে সাধারণ মানুষের কাছে একটা টাইম আছে যে তারা যদি এটাকে নিয়ে কোনো প্রবলেম থাকে তারা এটাকে অ্যাড্রেস করতে পারে। কোনো সাধারণ মানুষ এসছে আপনার কাছে? এখন কেউ আসেনি, আর সাধারণ মানুষ কেউ বাদ যাবে না। আমরা পরিষেবা দেব, যেখানে আমার বার চলে যাবে আমি ওখানে পরিষেবা দেব। যেমন আমি 30 বছর ধরে আমি দিতে আসছি, ওই রকমই পরিষেবা দেব। কোনো কিছু ক্ষতি করব না, ক্ষতি হবে না, পরিষেবা এরকমই পাবে সবাই। 26-এর পৌরসভা ভোটের আগে এই গোটা প্রসেসটা হয়ে যাবে বলে মনে করছেন? আমার মনে হয় হয়ে যাবে, কেন প্রসেস চলছে। আর ইলেকশনের আগে সুবিধা করে দেবে। দেখুন, যে কোনো মুভি একটা পজিটিভ আকারে নেওয়াটা উচিত। আমি নিজে আমার ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে ওয়ার্ডের যে বিন্যাসটা হচ্ছে, এতে কি হচ্ছে যে একটা ধারা বেঁধে দিচ্ছে যে 15,000 বা 16,000 এক একটা ওয়ার্ডে পপুলেশন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি সেটাই হয় তাহলে এরকম বহু ওয়ার্ড দেখা যাবে 144টার মধ্যে, যেখানে ধরুন 80,000, 90,000 বা 60,000 ভোট আছে। স্বাভাবিক কারণে একটা মানুষ, একজন কাউন্সিলর বা একজন পৌর প্রতিনিধি মানে সে যে দলেরই হোক, সেটা মানে সে ওয়ার্ডের গার্জেন। জল আসা থেকে শুরু করে, জল জমা থেকে শুরু করে, মানুষের সোশ্যাল যে সমস্ত জিনিসটা সরকার দেয় সেই জায়গাগুলোয় তাদের সই থেকে শুরু করে, কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যু হলো সেখানে সই থেকে শুরু করে, বডি হ্যান্ডওভারের, এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে যেখানে কাউন্সিলরদের সই করতে হয়, লিগেল এড থেকে শুরু করে সব কিছু। তো স্কুলের বাচ্চারা যারা সহযোগিতা পায় সরকারের পক্ষ থেকে, তাদের সই থেকে শুরু করে সব কিছু। তো সেই জায়গা থেকে 80,000 মানুষকে রিচ করা বা তাদের রিচ করা কাউন্সিলরের কাছে বা পৌর প্রতিনিধির কাছে, বা 16,000 মানুষের রিচ করা, এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখলেই আপনি বুঝতে পারবেন যে ডেফিনেটলি 16,000-এর কাছে রিচ করা অনেক তাড়াতাড়ি সুবিধে। তো সেই জায়গা থেকে সরকার যে জিনিসটা ভেবেছে, আমার মনে হয় যে এটা একটা পজিটিভ আকার। সব কিছুই যে সরকারের সমালোচনা করব সেটা নয়, তবে আমার নিজের ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী যে জিনিসটা ভেবেছেন, এটা একটা পজিটিভ আকারে যদি নেওয়া যায় তাহলে ডেফিনেটলি মানুষের কাছে অনেক বেশি রিচ করা সম্ভব হবে, এবং নিত্য দৈনন্দিন পরিষেবার পক্ষ থেকেও এটা অনেক বেশি সুযোগ করে দেবে মানুষকে সেই লাভগুলো নেওয়ার, বা যেখানে দরকার পড়বে সঙ্গে সঙ্গে কাউন্সিলর। দেখুন, এটাই এক একজন ইন্ডিভিজুয়ালের, যারা পৌর প্রতিনিধি হচ্ছে তাদের ইন্ডিভিজুয়ালের চিন্তা ভাবনা, তাদের পারসেপশনের ওপর। বহু ওয়ার্ড 144 থেকে 209 হওয়া মানে বহু বিধানসভা কেন্দ্র থেকে ওয়ার্ড বেড়েছে। কসবাতেই বেড়েছে প্রায় 11টা, টালিগঞ্জে বেড়েছে, যাদবপুরে বেড়েছে, ভবানীপুরে 2টো ওয়ার্ড বেড়েছে, বেহালা ইস্ট আছে, বেহালা পূর্ব আছে, রাসবিহারী, সব জায়গায়, কাশীপুরেও বেড়েছে। তো মেটিয়াপুরে যে কম বেড়েছে আমি দেখছিলাম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতা পোর্ট, সেখানেও কম বেড়েছে। আসলে বিন্যাসটা আমার মনে হয় যে খুব কনস্ট্রাকটিভ ওয়েতে করেছে, এবং ডেফিনেটলি চিন্তাভাবনা এটাই যে যাতে মানুষের কাছে বেশি করে রিচ করতে পারে, সে যে দলেরই হোক। পৌর প্রতিনিধিরা, তাদের অনেক দায়িত্ব থাকে, এবং এটা যে বলছিলাম এক একজন ইন্ডিভিজুয়ালের পারসেপশন, যারা কাজ করেন নিশ্চিতভাবে সবাই কাজ করেন, আমি কাউকে ছোট করব না। এর পুরো আগের বোর্ড বলুন বা অন্য দলেরও যারা কাউন্সিলর ছিলেন, পৌর প্রতিনিধি ছিলেন, প্রত্যেকেই নিজেদের সাধ্যমতো কাজ করেছেন, এবং আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে যেই পৌর প্রতিনিধি যারা হবেন, নিশ্চিতভাবে আরও তাদের মানুষের কাছে পৌঁছানোর এই সুযোগটা কিন্তু এই ওয়ার্ড বিন্যাসের মাধ্যমে করে দেওয়া হবে।
কিন্তু 144টা ওয়ার্ড যেটা এতদিন ধরে ছিল, সাধারণ মানুষ তো সেটাতে নিজের ওয়ার্ডের নাম্বারে জেনে অভ্যস্ত। হঠাৎ করে যদি ওয়ার্ডের নাম্বার চেঞ্জ হয়ে যায়, তার ওয়ার্ড কোনটা কি হলো, অসুবিধার মুখে কেউ পড়বে না তো? শুধু নাম্বারটাই চেঞ্জ হচ্ছে। নিশ্চিতভাবে এটা থ্রু মিডিয়া, আপনাদের মাধ্যমে বা এখন সোশ্যাল মিডিয়া যে সব কিছুর মাধ্যমে নিশ্চিতভাবে নতুন যে কোনো জিনিসকে গ্রহণ করতে একটু অসুবিধে হয়, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে সরকার এই ভাবনা চিন্তা নিশ্চিতভাবে করছে। যেরকম আমি যেখানে বসে আছি, প্রস্তাব হয়েছে, এখন তো ড্রাফট হয়েছে, ড্রাফট হিসেবে আছে, প্রস্তাবিত হয়েছে এটা 70 নম্বর ওয়ার্ড, এটা 114 নম্বর ওয়ার্ড। তো স্বাভাবিক কারণে বহু মানুষের অনেক জিজ্ঞাস্য, এটা পাবলিক ডোমেনে চলে এসছে। তো আমার মনে হয় যে একবার যখন গ্রহণ হয়ে যাবে, নির্দিষ্ট হবে যে এটা এই এত নম্বর হচ্ছে, তারপরে মানুষ নিশ্চিতভাবে, সেটা আমাদেরও দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়া যে এই ওয়ার্ডটা 70 নয়, এখন 114 হয়েছে। 144টা ওয়ার্ড থেকে যখন 209খানা ওয়ার্ড হচ্ছে, তার মানে নতুন ওয়ার্ড অফিস, নতুন স্টাফ হায়ার করা, একটা গোটা প্রসেস। কলকাতা পুরসভার কোষাগারে কি সেই অর্থ আছে এটাকে মেনটেন করা? হ্যাঁ, দেখুন, নিশ্চিতভাবে নতুন যে ওয়ার্ডগুলো হবে সেখানে ওয়ার্ড অফিস হবে, তৈরি হবে। তবে আমার মনে হয় যে সেই জায়গা থেকে শুধু যে পৌরসভা, কলকাতা পৌরসভা ট্যাক্স থেকে শুরু করে বিভিন্ন খাতে যে টাকা যেটা কোষাগারে আসে, শুধু তো সেই টাকা নয়, নিশ্চিতভাবে রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু, রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে নতুন করে সব কিছু করার ক্ষেত্রে স্বাভাবিকভাবে অর্থ দরকার পড়ে এবং কন্ট্রাক্টররা করে। নিশ্চিতভাবে সেই টাকাটা কন্ট্রাক্টররা পেলে খুব ভালো হয়। এখন বহু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কন্ট্রাক্টরদের অনেক রকমের তারা একটা অসুবিধার সম্মুখীন হচ্ছে। আমার মনে হয় এই সময়টা কিছুদিনের মধ্যে হয়তো কাটিয়ে উঠবে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, একটা সরকার যখন সমস্তটাই কিন্তু কলকাতা পুরসভা তো একটা অটোনমাস, সেই জায়গা থেকে সরকারের, যে সরকারই থাকুক, সরকারের সাহায্য ছাড়া কিন্তু কলকাতা পুরসভার চলা অসুবিধে। কারণ আপনি ধরুন না, এই যে 100 দিনের টাকা, 100 দিন আমরা মুখে বলি, এটা হচ্ছে আরবান এমপ্লয়মেন্ট স্কিমের যে টাকা, শহরে রোজগার যোজনা, এই টাকাটা কিন্তু সমস্তটাই ইউডিএম থেকে আসতো, অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে আসতো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন কেন্দ্রীয় সরকার এবং ডবল ইঞ্জিন সরকার, তো আমার মনে হয় যে অর্থটা খুব একটা প্রবলেম হবে না। কারণ মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে এই ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, অন্যরা সবাই মিলে নিশ্চিতভাবে এটাকে একটা গ্রহণ করবেন, একটা কিছু যেখানে অর্থটা বার হবে না। আমার শেষ দুটো প্রশ্ন। 13ই আগস্ট এটা বিধানসভাতে, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এটা বিল করে পাশ করা হবে। তারপরে যে ভাগ করার বিষয়টা, সেটা করা হচ্ছে ডিসেম্বরের পৌরসভা ইলেকশনের আগে। এই যে মাঝখানের এই যে সময়টা আছে, সাধারণ মানুষকে একটু সময় দেওয়া হয়েছে, তাদের যদি কোনো বক্তব্য থাকে, তাদের যদি কোনো জানানোর বিষয় থাকে, সেই জানানোটা। এমনকি আপনার কাছে কেউ এসছে এই বিষয়টা নিয়ে জানাতে? আর দুই, আমার প্রশ্ন হচ্ছে যে যেমনটা আপনাকে বললাম যে পৌরসভা ইলেকশনের ঠিক আগে আগে এটা হচ্ছে, এটা কি শুধুই সাধারণ মানুষের সুবিধার জন্য, নাকি এটাতে কোনো রাজনৈতিক অ্যাঙ্গেল আছে বলে মনে করছেন? না, যদি কোনো রাজনৈতিক অ্যাঙ্গেল থাকে সেটা তো আমি বলতে পারবো না, তবে আমি আমার পারসেপশন থেকে বলছি যে পজিটিভ দিক হচ্ছে এটা, যে মানুষের কাছে অনেক বেশি পৌঁছানো যাবে। কারণ কম সংখ্যক মানুষ হলে, একটা ক্লাসে 60টা বাচ্চা থাকলে আর একটা ক্লাসে 30টা বাচ্চা থাকলে, ডেফিনেটলি 30টা বাচ্চাকে অনেক বেশি মনোযোগ দিয়ে পড়ানো যায়। তো সেই জায়গা থেকে এখানে তো পরিষেবার ব্যাপার, তো অনেক বেশি মানুষকে পরিষেবা দেওয়া আর কম মানুষকে পরিষেবা দেওয়া, এটা ডেফিনেটলি একটা উল্লেখযোগ্য ব্যাপার বলে আমি মনে করি। রাজনৈতিক আঙ্গিক, একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক চিন্তাভাবনা থাকবে, সেটা নিয়ে বক্তব্য নেই। সোফার অ্যাজ মানুষের উপকার হোক, সেরকম চিন্তাভাবনাই থাকুক, পজিটিভ চিন্তাভাবনাই থাকুক। যে কোনো রাজনৈতিক চিন্তাভাবনার মধ্যে যেটা মানুষের হিতে হবে, সেই চিন্তাভাবনাকে সবসময় গ্রহণ করতে হবে। আপনাদের সামনে তুলে ধরলাম বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্সিলরদের মতামত এই বিষয়টা নিয়ে। আপনারাও নিজেদের মতামত কমেন্ট সেকশনে জানান। আর এরকমই আরো ভিডিও দেখতে চোখ রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই।